এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2 সিই 333। গতদিন আমরা এই বিষয় সম্পর্কে কিছু জানার চেষ্টা করেছি। এনভায়রনমেন্ট কাকে বলে, আমাদের সারাউন্ডিং থেকে যা আছে সেটা হলো এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টাল ডিফারেন্ট কম্পোনেন্ট সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। তারপরে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা কি, এটা হলো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর একটা ব্রাঞ্চ যার ফোকাসড মানে যে ফোকাস থাকে সবসময় এনভায়রনমেন্ট প্রোটেক্ট করতে বাই রিডিউসিং ওয়েস্ট এন্ড পলিউশন। তো এনভায়রনমেন্টাল স্যানিটেশন বলতে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম এমন কিছু কাজ, সেট অফ অ্যাকশনস যার মাধ্যমে ডিজিজ ট্রান্সমিশন আমরা আটকায় দিতে পারি বা ডিজিজ ট্রান্সমিশন কন্ট্রোল করতে পারি এবং এর মাধ্যমে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে পারি। তো এনভায়রনমেন্টাল স্যানিটেশনের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডেফিনেশনটা ছিল সেই ডেফিনেশনটা আমরা দেখতে পেরেছিলাম। তারপর বাংলাদেশের ওয়াটার সাপ্লাইয়ের একটা সিনারিও, এতটুকু মনে হয় লাস্ট লেকচার পর্যন্ত আমরা পড়েছি, তাই না? আচ্ছা, এখন আমরা আজকে শুরু করব স্যানিটেশনের ডেফিনেশন নিয়ে। এক্সাক্ট ডেফিনেশনটা কি? তো জি বলো স্যার। আগের পেজে একটু স্যার, এখানে যে স্যার 8758 এগুলো কি স্যার? 8758 দেখো তো উপরে কি লেখা আছে? সাপ্লাই কভারেজ পপুলেশন। এর ধরে কি বোঝাচ্ছে? রুরাল এরিয়ায় যত পপুলেশন আছে তার 87% পপুলেশন বাংলাদেশ সরকারের ভাষ্য মতে 2015 সালে সেফ ওয়াটার সাপ্লাই কভারেজে ছিল। বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। তাহলে স্যানিটেশনের ডেফিনেশনটা কি? Sanitation is the hygienic means of promoting health through prevention of human contact with the hazards of waste. তো আমাদের চারপাশে অনেক ধরনের ওয়েস্ট আছে, লিকুইড ওয়েস্ট, সলিড ওয়েস্ট, তারপর হিউম্যান এক্সক্রিটেড ওয়েস্ট। এখানে কিন্তু এটাকে ফোকাসড করা হয়েছে মানুষ যে মল ত্যাগ করে মানুষের শরীর থেকে যে ওয়েস্টটা তৈরি হয় সেই ওয়েস্টের কন্টাক্ট থেকে মানুষকে দূরে রাখা এবং এর মাধ্যমে মানুষের হেলথটাকে প্রিজার্ভ করা এবং একটা হাইজেনিক লাইফ তাকে দান করা। এটা হলো স্যানিটেশনের ডেফিনেশন। তাহলে স্যানিটেশন ইজ দ্য হাইজেনিক মিনস অফ প্রমোটিং হেলথ থ্রু প্রিভেনশন অফ হেলথ, প্রিভেনশন অফ হিউম্যান কন্ট্যাক্ট, মানে হিউম্যান কন্ট্যাক্টটাকে আর বাধাগ্রস্ত করবে ওয়েস্টের হ্যাজার্ডস থেকে। ঠিক আছে? তো স্যানিটেশন রিফার্স টু অল কন্ডিশন দ্যাট এফেক্টস হেলথ উইথ রিগার্ডস টু ডার্ট অ্যান্ড ইনফেকশন and especially to the drainage and disposal of sewage and refuse from house. তো বলতেছে স্যানিটেশন মানে সবগুলো কন্ডিশনকে কন্ট্রোল করবে। স্যানিটেশন যদি হয় প্রপার স্যানিটেশন তখনই হবে যখন কন্ট্রোল করা সম্ভব হবে হিউম্যান হেলথকে প্রোটেক্ট করার জন্য। কি থেকে? ময়লা আবর্জনার ইনফেকশন থেকে, স্পেশালি যে ড্রেনেজটা হয় বা ডিসপোজাল হয় আমাদের হাউসহোল্ড থেকে বা বাড়ি থেকে বা সুয়ারেজ লাইন থেকে। সুয়ারেজ লাইনের যে ময়লা পানি বের হবে সেটা থেকে মানুষের হেলথকে প্রোটেক্ট করা বা আমাদের বাড়িতে যে ওয়েস্ট আমরা জেনারেট করতেছি সেই ওয়েস্ট থেকে হিউম্যানকে প্রোটেক্ট করা ফর দেয়ার বেটারমেন্ট। এটা হলো আমাদের স্যানিটেশনের ডেফিনেশন। তো স্যানিটেশনের অ্যাকচুয়ালি স্যানিটেশনের সাথে আবার হাইজিন একটা কথা আছে। হাইজিন ওয়ার্ডটা খুব মানে পরিব্যাপ্ত, মানে অনেক বড় একটা এরিয়া জুড়ে হাইজিন কথাটা বিস্তৃত। বাট আমরা স্যানিটেশন বলতে এখানে ড্রেনেজ ডিসপোজাল, মানে তোমার আমার বাড়ি থেকে ওয়েস্ট ওয়াটার যেটা তৈরি হয় সেই ওয়েস্ট ওয়াটার আমি কোথায় ফেলবো? নদী নালা খালবিট, আমি যত্রতত্র ফেলবো না, এটাই স্যানিটেশন। আমার বাড়িতে যে রিফিউজ তৈরি হচ্ছে সেটা টয়লেটে হোক কিচেনে হোক সেটা আমি যত্রতত্র ফেলবো না, এনভায়রনমেন্ট এক্সপোজ করবো না, হিউম্যান কন্ট্যাক্টে আনবো না, এটাই হলো স্যানিটেশন। তো স্যানিটেশনের যদি আরেকটু ডিপলি দেখার চেষ্টা করি, স্যানিটেশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স and practice of effecting healthful and hygienic conditions and involves the study and use of hygienic measures such as safe, reliable water supply, proper drainage of wastewater, proper disposal of all human waste, promote refusal of all refuse. তো কথাটা হয়ে গেল হাইজিন হইল এক ধরনের প্র্যাকটিস, সায়েন্টিফিক প্র্যাকটিস যার মাধ্যমে একটা হাইজেনিক এবং হেলথফুল লাইফ লিড করার গাইডেন্স থাকে। সেটা করতে যে তারা কি করে, স্টাডি করে এবং তার উপর ডিপেন্ড করে কিছু মেজার্স নেয়।
যেমন সেফ ওয়াটারটা কি, সেফ ওয়াটার কিভাবে পাওয়া যায়, সেফ ওয়াটার কিভাবে সাপ্লাই দেওয়া সম্ভব, এটা স্যানিটেশন কনসার্ন। তারপর ওয়েস্ট ওয়াটার, সেটা কি বৃষ্টির পানি থেকে ওয়েস্ট ওয়াটার হতে পারে, তোমার আমার বাড়ি থেকে ওয়েস্ট ওয়াটার হতে পারে, ইন্ডাস্ট্রি থেকে ওয়েস্ট ওয়াটার তৈরি হতে পারে। এই ওয়েস্ট ওয়াটার প্রপার ড্রেনেজ, যাতে হিউম্যান কন্ট্যাক্টে না আসে আর হিউম্যানের হেলথকে এফেক্ট না করতে পারে। আবার প্রপার ডিসপোজাল অফ অল হিউম্যান ওয়েস্ট, মানব শরীর থেকে এবং মানুষের কাছ থেকে সৃষ্ট সব ধরনের ওয়েস্টগুলোকে প্রপার ডিসপোজ করা, যাতে এই ডিসপোজাল বা এই রিফিউজগুলো হেলথ হ্যাজার্ড ক্রিয়েট করতে না পারে। বুঝাতে পারছি তোমাদের তার স্যানিটেশনের পরিব্যাপ্তিটা? তো এখন ইম্পর্টেন্স অফ স্যানিটেশন, স্যানিটেশনের কেন ইম্পর্টেন্স? So with increase in population, urbanization and industrialization, production of waste and wastewater have been increasing tremendously. এটা তুমি আমি সোজা সাপটা সবাই বুঝতে পারি। পপুলেশন বাড়তেছে, সাথে আরবানাইজেশন হচ্ছে, মানে নগরায়ন হচ্ছে, নগরায়ন হলে ইন্ডাস্ট্রি ডেভেলপ করতেছে, তো যত বেশি ইন্ডাস্ট্রি হবে তত বেশি ওয়েস্ট তৈরি হচ্ছে, নট নেসেসারি লিকুইড ওয়েস্ট, সাথে সলিড ওয়েস্টও তৈরি হচ্ছে। তো এই ওয়েস্ট তৈরি করতেছে। তো এই ওয়েস্টগুলোর মধ্যে একটা মেজর টাইপের ওয়েস্ট হলো হিউম্যান ওয়েস্ট বা এক্সক্রিটা, আর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আর হিউম্যান এক্সক্রিটা, মানুষের মলমূত্র যেগুলো আছে। প্রপার ম্যানেজমেন্ট এন্ড ডিসপোজাল অফ ওয়েস্ট আর রিকোয়ার্ড টু প্রিভেন্ট এনভায়রনমেন্টাল পলিউশন, ওয়াটার, সয়েল, এয়ার পলিউশন, টু প্রোটেক্ট দ্য পাবলিক হেলথ। কথা হলো যে ওয়েস্টগুলো যে তৈরি হচ্ছে, সেই ওয়েস্টগুলোকে প্রপার ডিসপোজাল করতে হবে। যদি না করতাম তাহলে আমার ওয়াটার পলিউটেড হয়ে যাবে, আমার সয়েল পলিউটেড হয়ে যাবে, আমার এয়ার পলিউটেড হয়ে যাবে। তো এগুলো তো আমাদের কি এনভায়রনমেন্টের এক একটা কম্পোনেন্ট, আর এনভায়রনমেন্ট হিউম্যানকে ইফেক্ট করে। তো এটা হিউম্যান হেলথকে হ্যাজার্ডটা, মানে হিউম্যান হেলথকে ইফেক্ট করতেছে, হিউম্যান হেলথ ডিটেরিয়েশন করতেছে, লাইফ সাইকেলটাকে কমায় ফেলতেছে, মানুষকে হেলদি লাইফ সাইকেলটাকে কমায় ফেলতেছে, আলটিমেটলি পাবলিক হেলথকে এফেক্ট করতেছে। তো আমার স্যানিটেশনের কাজটাকে এই ডিসপোজাল গুলোকে কি করা, প্রপার এবং মেইনটেইনড ওয়েতে করা, সেটাই হলো আমাদের কি স্যানিটেশন। তো বলতে পারি স্যানিটেশন এই জন্য পাবলিক হেলথের জন্য ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের একটা ছবি দেখাই, এটা অফ ট্র্যাকে তোমাদের একটু ছবি দেখাই, আমি রেকর্ডিংটা শুরু করি। তো স্যানিটেশনের ইম্পর্টেন্সটা আমরা বুঝলাম। এখন গ্লোবাল স্যানিটেশন যদি সিনারিও দেখি, এটা হলো 2017 সালে, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের কিছু কিছু গাইড বলছে। এই জিনিসগুলো জানা উচিত, তাহলে আমাদের বুঝতে হবে আমরা কি অবস্থায় আছি। তো বলতেছে 45% গ্লোবাল পপুলেশন সেফলি ম্যানেজ স্যানিটারি সাব সার্ভিস ব্যবহার করে, মানে সেফ, খুব ভালো স্যানিটারি ফ্যাসিলিটি তাদের আছে। এখন স্যানিটারি বলতে আমরা এখন কিন্তু মেইন বুঝাবো যে আমাদের টয়লেট, হিউম্যান এক্সক্রিটা কিভাবে ডিসপোজ করা হয়। বুঝাতে পারছি? আমাদের কোর্সটাতে কিন্তু তুমি মাথায় রাখবে, স্যানিটেশন বলতে বোঝাচ্ছে আমাদের হিউম্যান ওয়েস্ট ডিসপোজটা আমরা কিভাবে করতে পারি। তো বলতেছে মাত্র 45% পপুলেশন স্যানিটেশন সার্ভিস। তোমরা কি জানো কিনা আমি জানি, ডাটা, এই যে তথ্য, ডাটা কিন্তু একটা চরম কি বলবো ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। কারণ তুমি যদি বলতে পারো 45% পপুলেশন খুব ভালো স্যানিটেশনে আছে পৃথিবীতে, অ্যাট দ্য সেম টাইম তুমি কি বলতে পারো 55% পপুলেশনে সেফলি ম্যানেজ স্যানিটেশনে নাই, এটাতে কি তুমি খুশি হবা নাকি কষ্ট পাবা, অ্যালার্মিং সাইন পাবা? অ্যালার্মিং সাইন পাবো। অ্যালার্মিং সাইন পাচ্ছ। এগুলো হলো কিছু তথ্য। তারপরে বলতেছে 31% global population used private sanitation facility connected to sewer from which wastewater was treated। মানে ঢাকা শহরের মতো হয়তো তোমার বিল্ডিং এর ওয়েস্ট ওয়াটার গুলো কি পাইপ নেটওয়ার্কের মাধ্যমে কালেক্টেড, তাহলে আর বাদ বাকি এত পার্সেন্টটা 100 এর মধ্যে পার্সেন্ট এদের কিন্তু কোনো পাইপ নেটওয়ার্ক ছিল না। তো 40% পপুলেশন এরা কি করে, ল্যাট্রিন যেখানে আছে সেখানেই ওয়েস্টটাকে ডিসপোজড হয়। তারপরে দেখো যেটা বলতেছি 2 মিলিয়ন পিপল, তাহলে বোঝো এতগুলো এখনো বেসিক স্যানিটারি ফ্যাসিলিটি নাই, মানে টয়লেট নাই, ল্যাট্রিন নাই। 673 মিলিয়ন পিপল ওপেন স্পেসে ডিফেক্ট করে, মানে বাথরুম করে ওপেন স্পেস, স্ট্রিট গার্টার্স, বিহাইন্ড বুশেস, ঠিক আছে। 10% পপুলেশন যে খাবারটা খায় সেই ইরিগেটেড ল্যান্ডে ওয়েস্ট ওয়াটার ব্যবহার করা হয় ইরিগেশনের কাজে।
তো এইরকম অনেক কিছু আছে। তারপর দেখো এইগুলোর কারণে প্রতি বছর কত 4,32,000 ডায়রিয়াল রেট আছে, মানে ডায়রিয়াতে 4,32,000 মানুষ মারা যায়। তো এগুলো গ্লোবাল সিনারিও ছিল। তো এগুলো আমাদের জানলে হয়তো আমরা বুঝতে পারবো স্যানিটেশন সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেস বাড়ানো উচিত না কমানো উচিত, নাকি আমরা স্টিল থাকবো? স্যার বাড়ানো উচিত। আচ্ছা, এরপর দেখো আমি তোমাদের কিছু ইয়ে দেখাবো, কিছু ছবি দেখাবো, কিছু ডাটা দেখাবো। এই ডাটাগুলো দেখে তোমাদের বুঝতে হবে স্যানিটেশন সিনারিওটা। এখন 2015 সালে বলতেছে 154টা কান্ট্রি 75% স্যানিটেশন কভারেজ অ্যাচিভ করতে পারছে। ঠিক আছে, বেসিক স্যানিটেশন সার্ভিস। এখন বেসিক স্যানিটেশন সার্ভিসের আগে আমি একে দেখি স্যানিটেশন সার্ভিস গুলো কি কি। প্রথমে বলতেছে ওপেন ডিফিকেশন, মানে কি হিউম্যান ফেসিস, মানুষের ফেসিস গুলো ফিল্ড ফরেস্ট বুশেস, মানে ওপেন জায়গায় যদি এগুলো মানুষ তার মল ত্যাগ করে তাহলে সেটাকে বলে ওপেন ডিফিকেশন। কিন্তু মানুষ যেখানে সেখানে মল ত্যাগ না করে যদি পিট ল্যাট্রিন করে, মানে কোনো একটা জায়গায় গর্ত করে, গর্ত করে কোনো স্ল্যাব দেবে না, মানে গর্তে সে বাথরুম করে, বা হ্যাঙ্গিং ল্যাট্রিন বা বাকেট ল্যাট্রিন, যেরকম বললাম না স্ল্যামডগ মিলিনিয়ার মুভিতে একটা ওপেন জায়গায় কি জাস্ট একটা চারপাশে ঢাকনা দিয়ে ওরা ফাঁকা জায়গায় মলত্যাগ করে, এটাকে বলা হয় আনইমপ্রুভড ল্যাট্রিন। বুঝতে পারতেছো কথাটা? ওপেন্ডিফিকেশন মানে কি ফাঁকা জায়গায় বাথরুম করা, আর আনইমপ্রুভড মানে কি ফাঁকা না ঢাকা জায়গায় আছে, কিন্তু তুমি যেখানে করতেছো জাস্ট ময়লা ফেলার মতো ডাম্পিং করে তুমি এক্সক্রিটা ফেলে আসতেছো। এরপর লিমিটেড সার্ভিস। লিমিটেড সার্ভিস মানে ইউজ অফ ইমপ্রুভড ফ্যাসিলিটি শেয়ার্ড বিটুইন টু অর মোর হাউসহোল্ড। হাউসহোল্ড বলতে বোঝাচ্ছে দুইটা ফ্যামিলি, মানে তোমার একটা ইমপ্রুভড টয়লেট আছে বাট সেটা দুইটা বা তিনটা ফ্যামিলি একসাথে শেয়ার করে। এখন ইমপ্রুভড ফ্যাসিলিটি বলতে কি বোঝাচ্ছে? ফ্লাশ পোর ফ্লাশ পাইপ সুয়ার সিস্টেম, মানে পাইপ লাইনের মাধ্যমে বা সেপটিক ট্যাঙ্ক বা পিট ল্যাট্রিন, যেটাকে কি থাকবে স্ল্যাব দ্বারা ঢাকা থাকবে, স্ল্যাব দ্বারা কি থাকবে ঢাকা থাকবে, উইথ স্ল্যাব, মানে গর্ত করে গর্তটা ঢেকে কোন একটা আউটলেটের মধ্যে দিয়ে বাথরুমটা আমরা ফেলে দিচ্ছি, মানে স্ল্যাব দ্বারা ঢাকা থাকবে মোটামুটি বলতে পারো। আর এর চেয়ে আর একটু ভালো ফ্যাসিলিটি সহ, এটাকে বলছে লিমিটেড। আর বেসিক বলতে বোঝাচ্ছে প্রতিটা বাড়িতেই এরকম একটা ইমপ্রুভ ল্যাট্রিন ফ্যাসিলিটি আছে। আর সেফলি ম্যানেজ বলতে কি বোঝাচ্ছে? এই ওয়েস্ট ওয়াটারটা স্যানিটেশন ফ্যাসিলিটিটা এত ভালো যে কনজিউমারদের হেলথ হ্যাজার্ড থাকে না, এই মলটা তারা ভালো ফ্যাসিলিটিতে ফেলে, প্রতিটা হাউস হোল্ডের জন্য অন্তত একটা করে আছে, এবং যে ডিসপোজাল যে এক্সক্রিটা গুলো আছে সেখানে কি করে এক্সক্রিটা গুলো ওখানে জমায় রাখে না, অন্য জায়গায় নিয়ে যেয়ে ফেলে দেয়। বাংলাদেশে মাঝে মাঝে দেখো না বিভিন্ন বাড়িতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করে, এটার কি এক্সপিরিয়েন্স আছে কারো? সেপটিক ট্যাঙ্কটাকে পরিষ্কার করে এই যে এক্সক্রিটা গুলো ছিল সেগুলো অন্য কোনো জায়গায় ডিসপোজ করে, আর এইগুলো সবগুলো কিন্তু নিজের বাড়িতে ডিসপোজ করা বা অন্য জায়গায়। তো এটা বলতেছে লেভেল, আস্তে আস্তে ধীরে ধীরে লেভেলের উপর কথা। তো পপুলেশনে বলতেছে লেস দেন 50% পপুলেশন সারা বিশ্বে এখনো মনে করো বিভিন্ন কান্ট্রিতে, যেমন এখানে দেখো একটা ইন্ডিয়া দেখাচ্ছে, তারপরে আফ্রিকান নেশন গুলো দেখাচ্ছে, সেই নেশন গুলো কোন দেশে আসলে এই স্যানিটেশন সার্ভিস কভারেজ কত পার্সেন্ট হয়েছে সেটার একটা লিস্ট দিছে। যে ফাঁকা জায়গাগুলো ইনসাফিসিয়েন্ট ডাটা এগুলো পায় নাই, এগুলো হলো নট অ্যাপ্লিকেবল, এই জায়গাগুলোতে কোনো স্টাডি করা হয় না, হিসাব করা হয় না। কিন্তু দেখা গেছে 90 থেকে 100% যেসব দেশে হয়েছে সেগুলোকে গ্রিন দ্বারা প্রকাশ করছে। তো এটা বলতেছে মোটামুটি স্যানিটেশন কভারেজ কত 75% আছে। কিন্তু দেখো আমাদের আফ্রিকান কান্ট্রিগুলো, আমাদের সাবকন্টিনেন্ট, এখানে কিন্তু দেখো লেস দেন 50% স্যানিটেশন কভারেজ। তাহলে এই বিশ্বগুলো ডেভেলপ, আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রিতে স্যানিটেশন কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে। তো এইটা লিখলাম। এখন এখানে তোমাদের একটা পিক্টোরিয়াল একটা ডাটা অ্যানালাইসিস দিচ্ছি। তো বলতেছে এটা এসডিজি সম্পর্কে আছে, সেটা পরে আমরা বলবো। গ্লোবাল স্যানিটেশন যদি কভারেজ বলি পুরো পৃথিবীতে, তো বলতেছে পুরো পৃথিবীতে মোটামুটি 40 থেকে 42% সেফলি ম্যানেজড ডিসপোজালে আছে, বেসিক আছে বাদ বাকিগুলো 29%, লিমিটেড আছে 8%, আনইমপ্রুভড আছে 12%, আর ওপেন ডিফেক্ট করে পৃথিবীতে এখনো 12% মানুষ। তো এখন তুমি যদি রিজিয়ন ওয়াইজ চিন্তা করো,
যেমন হচ্ছে ল্যাটিন আমেরিকা, ওয়েস্টার্ন এশিয়া, নর্দার্ন আফ্রিকা, এগুলো বিভিন্ন জোনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলো এরা করছে বা ইউনিসেফ করছে। আমি যে ডাটাগুলো দেখাচ্ছি এটাকে বলে জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম। ইউনিসেফ আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মিলাই এগুলো রিপোর্ট তৈরি করে আসলে কোন দেশের কি অবস্থা। তো এখান থেকে তোমরা বুঝতে পারতেছো কোন রিজিয়ন গুলোতে আমাদের এই অবস্থাগুলো আছে। সাউথ ইস্টার্ন এশিয়াতে, তুমি যদি এশিয়া, সাউথ ইস্টার্ন, আমরা তো সাউথ এশিয়ার অংশ, তাই না? সাউথ এশিয়াতে ম্যানেজড সাপ্লাই আছে, কিন্তু এখনো কিছু একটা সার্টেন পোর্শনের মানুষ কি করে, ওফেন ডিফেক্ট করে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে মোটামুটি 100%ই এরা কি বেসিক পর্যন্ত আছে। তো আমি যে কথাগুলো বলতেছি সেটা বুঝতে পারতেছো? জি স্যার। তোমাকে যদি বলা হয় এরকম কোন একটা ডেটা দিয়ে বলা হয় মানে এক্সপ্লেইন দিস, তখন কিন্তু তোমার এই জিনিসটা জানা থাকতে হবে। এটার উপর ডিপেন্ড করে তুমি বলতে পারো তাদের স্যানিটেশন ফ্যাসিলিটিটা কেমন আছে। তো এখন যদি স্যানিটেশনের সাথে আমি ওয়াটার সাপ্লাই ফ্যাসিলিটিস এর কথাটাও বলবো। ওয়াটার সাপ্লাই ফ্যাসিলিটিস এর কথাটা কেন বলবো, তুমি যদি ওয়াটার সাপ্লাই না পাও তাহলে তো সলিড ওয়েস্ট ওয়াটার তো জেনারেট করতে পারবে না, তাই না? তো ওয়াটার সাপ্লাইয়ের সাথে কিন্তু আমাদের এই সুয়ার ডিজাইন বা সুয়ার ওয়াটারের একটা ডিরেক্ট লিঙ্কেজ আছে। তো এখানেও দেখো এই ওয়াটারের সার্ভিসিবিলিটি, সার্ভিস লেভেলগুলো কি, এখন সারফেস ওয়াটার মানে ড্রিঙ্কিং এর জন্য এরা নদী, বাঁধের পাশে লেক, পন্ড, স্ট্রিম, ইরিগেশন ক্যানাল, এখান থেকে ডিরেক্ট পানি খায়, এটা হলো সারফেস ওয়াটার। আনইমপ্রুভ বলতে বোঝাচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারটা ড্রিঙ্ক করে সারফেস থেকে না, ড্রিঙ্ক করে কোথায় থেকে, ডাগ ওয়েল থেকে, আর আনপ্রোটেক্টেড স্প্রিং মানে কূপ, কিন্তু সেটা প্রোটেক্টেড না, ময়লা পানিও খাইয়ে দিতে পারে, স্প্রিং বা ঝর্ণার পানি খায়। আর লিমিটেড বলতে বোঝাচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার ফর ইমপ্রুভড ওয়াটার সোর্স। ইমপ্রুভড ওয়াটার সোর্স বলতে কি বোঝাচ্ছে, যেমন পাইপ ওয়াটার লাইন হতে পারে, বোরহোল বা টিউবওয়েল হতে পারে। প্রোটেক্টেড ডাগ ওয়েল, প্রোটেক্টেড বলতে বোঝাচ্ছে আমাদের যে কূপটা থাকবে, কূপের চারপাশটা যদি আমি সুন্দর করে ঘাটের মধ্যে বাঁধায় দিই তাহলে বাইরে থেকে ময়লা ওই কূপের মধ্যে পড়বে না, বা ওই কূপটাকে যদি আমি ঢেকে রাখি, ব্যবহারের সময় পানি কালেক্ট করলাম আর এমনি সময় সেটা ঢেকে রাখলাম, এটা মানে প্রোটেক্ট করলাম ডাগ ওয়েল মানে কূপগুলোকে। প্রোটেক্টেড স্প্রিং, ঝর্ণাগুলোকে স্প্রিং করা। তারপরে প্যাকেজড বা ডেলিভার্ড ওয়াটার, প্যাকেজড বা ডেলিভার ওয়াটার, যেরকম সিঙ্গাপুর কি করে তার পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু সবসময় ড্রিঙ্কিং ওয়াটার কি করে আমদানি করে এনে বিক্রি করে বা কনজিউম করে। তো এইরকম ঘটনা, সেটা হলো আমাদের লিমিটেড। কিন্তু লিমিটেড কেন বলতেছে, যদি তুমি যেখানে আসছো তোমার এখন পানি দরকার, তুমি যদি পানি যে নিয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে, তাহলে তুমি বলবা লিমিটেড সার্ভিস লেভেল। বুঝতে পারছো কথাটা? তুমি যেখানে আছো সেখানে তোমার ড্রিঙ্কিং ওয়াটার পারপাসে পানি দরকার, পানিটা আনতে কোনো একটা জায়গা থেকে নিয়ে আসতে হবে তো তোমাকে, তাই না? ওয়েল থেকে, টিউবওয়েল থেকে বা অন্য কোনো সোর্স থেকে আনতে যদি 30 মিনিটের বেশি সময় লাগে, তাহলে বলবো এই সার্ভিসটা আমার কি কত কি অবস্থায় আছে বলো তো? লিমিটেড। আর বেসিক বলতে বোঝাচ্ছে যদি 30 মিনিটের কম সময় লাগে সেটা কি বলতেছে, বেসিক। এখন এখানে ইনক্লুডিং কিউইং মানে কি, 30 মিনিটের কম সময় লাগে কিন্তু তোমাকে দাঁড়ায় থাকতে হতে পারে, যেরকম আমাদের ক্যান্টিনে, তাই না? পানি খাইতে গেলে অনেক সময় দাঁড়ায় থাকতে হয় না? জি স্যার। তো এটা বলা হবে বেসিক। আর আর সেফলি ম্যানেজ বলতে কি বোঝাচ্ছে, তুমি যেখানে আসো হাউস হোল্ডে তোমাকে একটা সেফ ড্রিঙ্কিং ওয়াটার পৌঁছায় দিচ্ছে, তোমাকে এত সময় ধরে দেরি করতে হচ্ছে না। আর সেই ওয়াটারে কোনো ফেকাল কন্টামিনেশন নেই। ফেকাল মানে কি, মানুষের শরীর থেকে যে ফেসিস, মলমূত্রের কোনো অংশই সেখানে নেই। ঠিক আছে? তো এটা হলো সার্ভিস লেভেল। সেখান থেকে দেখা যাচ্ছে যে আমি যদি বলি ইউরোপিয়ান গ্লোবাল স্ট্যাটাসে দেখো 71% সেফলি ম্যানেজড ওয়াটারে আছে, 70% বেসিক ওয়াটার পায়, 4% লিমিটেড ওয়াটার পায়, 6% আনইমপ্রুভ, এবং সারফেস ওয়াটার ডিরেক্ট কনজিউম করে টোটাল পপুলেশনের এখনো 2%। আর এটা হলো আমার ড্রিঙ্কিং ওয়াটারের স্ট্যাটাস। আমি যদি আমাদের এশিয়ার কথা চিন্তা করি তাহলে কি হচ্ছে, এশিয়া কোনটা হয়ে যাবে, এই তো সাউথ ইস্টার্ন এশিয়া এইটা। তো এখানে বলতেছে আমাদের ওয়াটারটা মোটামুটি খুব বেসিক লেভেলেরই আছে, সেফলি ম্যানেজড ওয়াটার খুবই কম, আমাদের বেসিক লেভেলের ওয়াটারটা বেশি। তো আমি যদি বলি সাউথ এশিয়ার কথা চিন্তা করি, সাউথ এশিয়ার জন্য আমি একটা চিন্তা করতেছি। দেখো ড্রিঙ্কিং ওয়াটার টোটাল সিনারিও এরকম, রুরাল এরিয়াতে সিনারিও এমন,
আরবান এরিয়াতে সিনারিও এমন, এটা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য। আর যদি স্যানিটেশনের কথা চিন্তা করো, স্যানিটেশন যেটা তুমি ল্যাট্রিন ফ্যাসিলিটির কথা বলো, তাহলে কি হবে? টোটাল সিনারিও এমন, রুরাল এরিয়াতে সিনারিও এমন, আরবান এরিয়াতে। তো আমি তোমাদের এগুলো কেন বলতেছি, তোমার পরবর্তীতে কোনো সময় যদি এই কোর্স এটা নিয়ে তোমাদের কোনো কাজ থাকে, রিসার্চ থাকে, যাতে তোমরা এই ডাটাগুলো ইন্টারপ্রেট করতে পারো, বুঝতে পারো এইরকম একটা চার্ট থেকে, গ্রাফ থেকে তুমি কি বুঝতে পারতেছো, তখন তোমাকে বুঝতে হবে কালার কোড দিয়ে আমাকে বুঝিয়ে দিছে কত পার্সেন্ট পপুলেশন এখনো আমাদের সেফ ওয়াটার পাচ্ছে, কে বেসিক ওয়াটার সাপ্লাই পাচ্ছে। তো এটাতে এক্সপ্লেন করতে পারবে না কোনো একটা, যদি আমি গ্রাফ দিয়ে বলে এক্সপ্লেন ইট, পারবা কি? জি স্যার। আচ্ছা স্যার, এটা কি আমাদের এক্সামের মধ্যে আসবে স্যার, এরকম গ্রাফ দেওয়া তোমাদের থাকলে? মুখস্থ করতে হবে না, বাট কথা হলো এক্সপ্লেন করা জানতে হবে। বুঝতে পারছি স্যার। তো স্যার, এটা বাংলাদেশের প্রেক্ষিতে কি এই আসতে তো পারে আমি এরকম? বাংলাদেশের প্রেক্ষিতে দেখাই দিলাম, এখানে একটা আছে, আচ্ছা এটা স্যার। 2017 সালের বাংলাদেশের অবস্থা, ড্রিঙ্কিং ওয়াটারের বাংলাদেশের অবস্থা, এটা কি রুরাল এরিয়াতে, আর এটা কি আরবান এরিয়াতে। এখন স্যানিটেশনের অবস্থা দেখো, রুরাল এরিয়াতে আনইমপ্রুভ কতটুকু, দেখো কত বেশি আনইমপ্রুভ, কিন্তু ওপেন ডিফিকেশন নাই এখানে, তাই না? ওপেন ডিফিকেশন আছে কোথাও? না স্যার। এটা হচ্ছিল আমাদের জন্য একটা কি গুড সাইন। কিন্তু সেই জায়গায় তুমি যদি এশিয়ার দেশগুলোতে দেখো, এশিয়ার কথা যদি চিন্তা করো, ওপেন এখনো ডিফিকেশন অনেক এখন বেশি ওপেন, স্যার। এখন ওপেন ডেফিকেশন বেশি আছে। আমি এটা হলো তোমাদের যে জয়েন্ট মনিটরিং ফান্ডের একটা ওয়েবসাইট আছে, ওখান থেকেই তোমরা এটা পাবা কোন দেশের কি অবস্থা। তো আমি অন্য কোনো দেশকে নাম না বলি, সেসব দেশে ওপেন ডেফিকেশন অনেক বেশি। জি স্যার, আমাদের পার্শ্ববর্তী দেশেরই। আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝো না, তাহলে বাংলাদেশ কিন্তু ওপেন ডেফিকেশনে কিন্তু আগায় গেছে, আগায় গেছে না পিছায় গেছে, কি বলবো এটা বলো তো? পিছিয়ে গেছে স্যার। হ্যাঁ, পিছায় গেছে। পিছায় যাওয়া মানে কি? ওপেন ভালো স্যার। ডিফিকেশন, সেটা বলে বলে বন্যা পরিস্থিতি ভালো, সংবাদে বলে না। স্যার ওই যে ইনভার্সলি প্রপোর্শনাল মতো স্যার পিছিয়ে আচ্ছা, এটা বাংলাদেশের সিনারিও। এখন আমি যদি, স্যার জি বলো। এখানে রুরালে স্যার সেফটি ম্যানেজার পোরশনটা স্যার সবসময় বেশি হইতেছে কেন? আর ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে বেশি আবার না, তুমি বেশি কোথায় পাচ্ছ? মাত্র 30%। না না, আমি বলতেছি সেফলি ম্যানেজড এর আচ্ছা, কথা, সেফলি ম্যানেজ ওয়াটার আরবানের কথা, তুলনায়। আরবানে তো, আরবানের তুলনায় আচ্ছা বলি, কারণ তুমি আমাকে যদি বলো, আমি একটা কথা বলবো, গ্রাম অঞ্চলের মানুষটা কই থেকে পানি নেয় বলো তো? টিউবওয়েল থেকে। আর তুমি তোমার বাসায় পানি নাও কোথায় থেকে? কল থেকে স্যার। ওয়াসা যেটা প্রোভাইড করে। ওয়াসা আচ্ছা। তোমাকে দিচ্ছে, হোয়াটসঅ্যাপ যে লাইনটা পাচ্ছ কি, এটা কি পাইপ ওয়াটার নেটওয়ার্ক, তাই না? এটা পাইপ ওয়াটার নেটওয়ার্ক। তো কথা হলো ঢাকা ওয়াসা তো ঢাকা শহরের ফুল পপুলেশনকে পানি দিতে পারে না, এটা কি তোমাদের জানা আছে? ঢাকা ওয়াসা কিন্তু ঢাকা শহরে যত ওয়েস্ট ওয়াটার জেনারেট হয় তার মাত্র 20% কে ওয়েল ম্যানেজ করতে পারে, আর বাদ বাকি কোথায় যায় আল্লাহ জানে। কোথায় যায়, আশেপাশে যদি আমাদের নদী খাল বিলগুলোর দিকে তাকাও, তাদের চেহারা দেখলে তুমি বুঝতে পারবা কি হয়। বুঝতে পারছো? তো এখন তুমি বলছো রুরাল এরিয়াতে, তুমি ঢাকাতে আছো, এখান থেকে তুমি ভাবতেছো না আমি তো ভালো পানি পাচ্ছি, কিন্তু তুমি এখান থেকে জাস্ট বের হয়ে যে তুমি একটু বস্তি এরিয়া গুলোতে যাও, বা একটু স্লাম গুলোতে যাও, বা বিভিন্ন ক্যাম্প গুলোতে যাও, সেখানে যেয়ে দেখবা কি অবস্থা। এগুলো হলো পুরো সিনারিও। আর সারা দেশে কিন্তু তুমি যদি বলো কোনটা তুমি সেফলি ম্যানেজডের কথা, কোনটার কথা বলতেছো, স্যানিটেশন না ওয়াটার সাপ্লাই? দুটোর ক্ষেত্রেই দেখেন স্যার, দুটার ক্ষেত্রে, এটাই হ্যাঁ। বেশি। এই তো দেখো, ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি আমি রুরালে বেশি বলি, কেন হতে পারে? রুরালে কিন্তু এখনো তারা কিন্তু টিউবওয়েলের পানি ব্যবহার করে, গ্রাউন্ড ওয়াটার সোর্স, তাই না? তো সারফেস ওয়াটারের তুলনায় গ্রাউন্ড ওয়াটার ভালো না? প্রতিটা বাড়ি কিন্তু প্রাইভেট সোর্স থেকে পানি কালেক্ট করে এবং সেই পানিটা ব্যবহার করে। গ্রাউন্ড ওয়াটার তো বাংলাদেশে ভালো, কিন্তু আরবান এরিয়াতে তো আমরা তো ডিপেন্ডেবল, তাই না? আমি পাইপ নেটওয়ার্কের উপর ডিপেন্ডেবল। এখন পাইপ নেটওয়ার্ক ভালো হইলে হয়তোবা আমরা কি বলতে পারতাম, সেফলি ম্যানেজড ওয়াটারে আমরা আছি। কারণ সেফলি ম্যানেজডের সংজ্ঞাটা দেখো এখানে, উইদাউট ফেকাল কন্টামিনেশন, ফ্রি ফ্রম ফেকাল অ্যান্ড প্রায়োরিটি কেমিক্যাল কন্টামিনেশন। ফেকাল মানে কি বলতো? মানুষের মল থেকে, তাই না? এখন তুমি বলো তো, ঢাকা ওয়াসা পাইপের মাধ্যমে পানি দেয়, এখানে কি মল আছে না নাই? প্রত্যয় কোথায় বলতেছিল, তাই না? প্রত্যয় স্যার আমি প্রান্ত, সরি সরি সরি, প্রান্ত।
তুমি বলো এখন পাইপলাইনের মধ্যে পানি পাচ্ছ, কিন্তু সেই পানির কোয়ালিটিটা কি, ভালো না খারাপ? যেহেতু স্যার মাত্র 20% না না বিশুদ্ধ না, তোমাকে আমি বলি, তুমি কি ঢাকা ওয়াসার পানিতে বা এগুলো সাপ্লাই পানিতে কি দূষিত পানি না? না হলে তো তুমি কেন ফিল্টার করে খাও? জি স্যার, তাই পানি না? ফুটটা তো ফিল্টার করতে। হ্যাঁ, পানি পাচ্ছ, কিন্তু সেটা কি সেফলি ম্যানেজড? না স্যার। কেন সেফলি ম্যানেজড না? কারণ এখানে আমাদের কি ফেকাল কন্টামিনেশন আছে। যেমন ঢাকাতে যে ফিল্টার্ড ওয়াটার গুলো পাওয়া যায়, আমরা বোতলে বোতলে কিনে খাই, বলছে নাকি 90% ফেকাল কন্টামিনেশন আছে ট্রিটমেন্টের পর। তো আমাদের ইমিউনিটি এমনি ভালো হয় নাই, করোনাতে আমরা এত সেফ আছি এখনো। আচ্ছা যাই হোক, তো এই জিনিসগুলো বুঝতে পারতেছো তো, তাই না? আমি তোমাকে জি এটা স্যার। এক্সপ্লেইন করতে হবে কিছুটা। যেমন তো প্রান্ত যে কোশ্চেন করলে, এটা যদি আমি পরীক্ষাতে দেই, অ্যান্সার করতে পারবা? জি স্যার। জি স্যার, পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, তখন তো বোধহয় প্রান্তকে কল দিবা নাকি? আচ্ছা, এখন কথা হলো বাংলাদেশের স্যানিটেশন মোটামুটি আমরা কি বলতেছি, ওয়ার্ল্ডের তুলনায় মোটামুটি ভালো অবস্থায় আছে, তাই না? বাংলাদেশের সিনারিও কিছুটা ভালো অবস্থায় আছে ওয়ার্ল্ডের অন্য দেশের তুলনায়। তো বাংলাদেশ এত ভালো কেন করলো? তো দেখা গেলে বাংলাদেশে একটা স্যানিটেশনের উপর একটা বেস লাইন সার্ভে করা ছিল 2003 সালে। সে সার্ভেতে দেখলো ন্যাশনালের টোটাল হাউস হোল্ড, মানে ফ্যামিলি বলতে পারো, এতগুলো ছিল, এবং রুরালে কতগুলো ছিল এবং আরবানে কতগুলো ছিল। হাউস হোল্ডের কথা বলছে, যেটা একটা ফ্যামিলি বলতেছে, যারা একটা পরিবার একই জায়গায় থাকে। তো এতগুলো হাউস হোল্ডের মধ্যে বলতেছে হাইজেনিক যে ল্যাট্রিন ছিল রুরাল এরিয়াতে মাত্র 29% পপুলেশন, মানে এতগুলো হাউস হোল্ডের মধ্যে মাত্র 29% ছিল যারা হাইজেনিক ল্যাট্রিন ব্যবহার করতো। আর আনহাইজেনিক ল্যাট্রিন ব্যবহার করতো, মানে ল্যাট্রিন মানে যেগুলো আনইমপ্রুভড ল্যাট্রিন, সেগুলো ব্যবহার করতে 24%। আর 47% পরিবারের কোনো ল্যাট্রিনই ছিল না। এটা কি খুব ভালো ঘটনা ছিল 2003 সালে? না স্যার। আচ্ছা, আবার আরবান এরিয়ার যদি চিন্তা করি, হাইজেনিক ল্যাট্রিন ছিল 60%, আনহাইজেনিক ছিল 28%, কিন্তু ল্যাট্রিনই ছিল না 13% পপুলেশন। তো গভর্নমেন্ট দেখতেছে আমাদের তো এই হাইজেনিক ল্যাট্রিনের মাধ্যমে সাথে যেহেতু আমাদের হেলথ ইস্যু ডিরেক্টলি রিলেটেড, তাহলে তাদের যদি হেলথ ইস্যু গুলো দূর করতে চাই, একটা সাস্টেইনড এবং হেলদি লাইফ চাই, তাহলে আমাদের এখানে মাথা খামাইতে হবে। ঠিক আছে, তারা তখন কি করলো, তারা ওই রিপোর্টটাতেই দেখলো আসলে মানুষ এই ল্যাট্রিন পাচ্ছে না কেন, কেন তাদের বাড়িতে হাইজেনিক ল্যাট্রিন নাই, কারো বাড়িতে কেন নাই, আর কারো বাড়িতে কেন ইমপ্রুভ না। তো তখন দেখলো সব মানুষজন বলে রুরাল এরিয়াতে বলতেছে 75% মানুষ বলতেছে আমার ল্যাট্রিন নেই কারণ আমার টাকা নাই। আবার 25% লোক বলতেছে আমার টাকা পয়সা থাকলেও থাকতে পারে কিন্তু আমি বানাবো না। আচ্ছা, আর কিছু মানুষ বলে আমার দুটার মধ্যে দুইটাই আছে, দুইটার মধ্যে একটা নাই, হট এভার, বাট তাদের জায়গা নাই ল্যাট্রিন বানানোর জন্য, হাউস হোল্ডের জন্য। ঠিক আছে, আর 4% পপুলেশন ওরা বলে আমার অত টেনশন নাই, আমি ওপেন ডিফেক্ট করবো। এটা হলো রুরাল এরিয়াতে, আর আরবান এরিয়াতে এরকম একটা স্ট্যাটিস্টিক্স। তো গভর্নমেন্ট বললো এইরকম যদি সিনারিও হয়, এইগুলো প্রবলেমকে আমাদের মিটিগেট করতে হবে, এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস করার পর এর এগেনস্টে কাজ করতে হবে, এর এগেনস্টে কাজ করে আমাদের কি করতে হবে, স্যানিটেশনটা বাড়াইতে হবে। এখন 2003-এর অবস্থা ছিল এরকম, কিন্তু 2017 বা 15 আমি তোমাদের যে ডাটাগুলো দেখালাম সেগুলো কি ইমপ্রুভড নাকি আগের অবস্থায় আছে? স্যার ইমপ্রুভ। ইমপ্রুভ স্যার। ইমপ্রুভ হচ্ছে। তো এখন আমি যদি তোমাদের যে জিনিসটা জানাচ্ছি সেটা হলো লো স্যানিটেশন কভারেজের কেন কারণ। একটা হলো লো প্রায়োরিটি বোথ ইন গভর্নমেন্ট এবং প্রাইভেট লেভেল। 2003-এর আগ পর্যন্ত গভর্নমেন্ট গুলোর হয়তোবা এই ক্ষেত্রে সদিচ্ছার কিছু কমতি ছিল, যার কারণে এরকম একটা রিপোর্ট তারা পাইছে। ইভেন প্রাইভেট যারা এনজিও গুলো আছে তারাও কিন্তু অ্যাওয়ারনেস ছিল না। তারপর স্যানিটেশন যদি ভালো হয়, প্রপার স্যানিটেশন যদি আমাদের হেলথ বেনিফিট করে, ইকোনমি গ্রোথ করে, এই বিষয়ে আমাদের অ্যাওয়ারনেস ছিল না, আমরা জানতাম না। তারপর কস্ট, আমি জানি বুঝি কিন্তু আমার টাকা নাই, তাহলে কি আমাদের ইকোনমিক স্ট্যাটাস খারাপ থাকার কারণে আমাদের এই লো স্যানিটেশন কভারেজ গুলো আছে। তো এইগুলো লো স্যানিটেশন কভারেজের এইগুলো এরিয়া ছিল। তো গভর্নমেন্ট বললো ওকে লেট ইট ফিনিশ। তখন তারা কি বললো, একটা করলো ন্যাশনাল স্যানিটেশন ক্যাম্পেইন তৈরি করলো।
ন্যাশনাল স্যানিটেশন ক্যাম্পেইন। তো ন্যাশনাল স্যানিটেশন ক্যাম্পেইনের ওদের গোল ছিল যে 2009 সালের মধ্যে আমরা 100% স্যানিটেশন অ্যাচিভ করব। তারপর প্রথমে চিন্তা করছিল 2010-এর মধ্যে, পরে সেটা 2009-এ নিয়ে আসে। এরপর হলো কেন নিয়ে আসলো, কারণ আমাদের টার্গেট সেট করলেই তো হবে না, হয়তো আমাদের কিছু প্রবলেম হইতে পারে। তখন বললো কি যাতে 9 টার্গেট করলাম কিন্তু 2013-এর মধ্যে যাতে স্যানিটেশন 100% অ্যাচিভ হয়ই হয়, এটার জন্য সরকার তখন পলিসি মেক করা শুরু করলো, গাইডলাইন তৈরি করলো, অ্যাওয়ারনেস বাড়াইলো, কন্ট্রিবিউশনটা বাড়াইলো এবং এখানে ফোকাসটাকে বাড়ায় ফেললো। তো শেষে কি হইলো, এই ক্যাম্পেইনটা করলো, ক্যাম্পেইন করার পর কি হইলো, তো গভর্নমেন্ট এজেন্সি যারা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স স্যানিটেশন সেক্রেটারিয়েট, ওরা বলতেছে যে এখন এই মুহূর্তে স্যানিটেশন কভারেজ আমার 89%, যেটা 2003-এর তুলনায় 56% বেশি। তো বলতেছে রুরালে স্যানিটেশন কভারেজ হলো 90% আর আরবানে কভারেজ হলো 88%। এটা দাবি করতেছে তারা। তো তারা দাবি করলেও তো মানে হবে না সব সময়, তাই না? তখন তাদের সঙ্গে সঙ্গে আরো অনেক যারা এনজিও, ফোরাম, ইউনিসেফ, ব্র্যাক, এরা তো আছে এনজিও, তাই না? এরা কি করতেছে, এরা নিজেদের মতো করে সার্ভে করছে, করার পর দেখলো 2006 সালের যদি চিন্তা করে, বলতেছে 33.2% হাউস হোল্ড ল্যাট্রিন আছে, হাইজেনিক ল্যাট্রিন। আর কি হাইজেনিক ল্যাট্রিন উইদাউট ওয়াটার সিল। উইদাউট ওয়াটার সিল বলতে বোঝাচ্ছে, এটা আমরা যখন কিছুদিন পর একটা ল্যাট্রিন সম্পর্কে জানবো তখন বুঝতে পারবো, মানে এর তুলনায় একটু আনইমপ্রুভড, এর তুলনায় তুলনামূলকভাবে একটু আনইমপ্রুভড। হাইজেনিকের চেয়ে বা আনহাইজেনিকের চেয়ে ভালো, এটা হাইজেনিক বাট এর তুলনায় একটু টেকনোলজিটা ডিফারেন্ট। সেটা বলতেছে এত পার্সেন্ট হলো ল্যাট্রিন উইথ ওয়াটার সিল ব্যবহার করে, আর হাইজেনিক করে কি 24.8, আর হাউস হোল্ড উইদাউট ল্যাট্রিন মানে যাদের ল্যাট্রিনই নাই সেটা বলতেছে 7.5%। গভর্নমেন্ট বলতেছে আমরা কিন্তু রুরাল আরবানে অনেক কিছু মানে করে ফেলছি, কভারেজ করে ফেলছি। এর বাদ বাকি 10% বুঝাচ্ছে যে এখানে কি আনইমপ্রুভ, আনহাইজেনিক এগুলো আছে, কিন্তু তারা বলতেছে না যে আমার ল্যাট্রিন শূন্য মানুষও আছে। তো বাট এরা আইডেন্টিফাই করতেছে হাউস হোল্ড এখন ল্যাট্রিন আছে। তো এইগুলো হচ্ছিল ডেটা। তো এই ডেটাগুলো আমাদের একটু জানতে হবে। এটা জানার পর এখন স্যানিটেশন ক্যাম্পেইন যেটা আছে, স্যানিটেশন ক্যাম্পেইনটা আমি তোমাকে একটু দেখাই। বাংলাদেশ যেটা হচ্ছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আছে, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, ওরা স্যানিটেশনের একটা সিনারিও উঠায় রাখছে, তোমরা এটা দেখতে পারো, দেখে অনেক কিছু জানতে পারবা। তো এরা কি দেখলো 2003 সালের তো অবস্থা খারাপ, তো বাংলাদেশে দেখো কত সালে কত পার্সেন্ট স্যানিটেশন কভারেজ ছিল আরবান এরিয়াতে আর রুরাল এরিয়াতে, এটা কিন্তু ওরা সুন্দর করে দেখায় দিছে। শেয়ার্ড ফ্যাসিলিটি, ইমপ্রুভ ফ্যাসিলিটি মানে কি, এক হাউস হোল্ডে একটাই ইঞ্জিনিয়ার্ড ওয়েতে ফ্যাসিলিটি আছে স্যানিটেশনে। শেয়ার্ড মানে কি, এরকম ইমপ্রুভ ফ্যাসিলিটি একাধিক পরিবার ব্যবহার করে। আনইমপ্রুভ বলতে বোঝাচ্ছে ফ্যাসিলিটি আছে কিন্তু ইমপ্রুভ না। আর ওপেন ডিফেকেশন, 1990 সালে আরবানে 10% লোক ওপেন ডিফেক্ট করতো, 2015 সালে সেটা 0-তে চলে আসছে। রুরাল এরিয়াতে 40% লোক কি করতো, ওপেন ডিফেক্ট করতো, সেটা 2%-এ নিয়ে আসছে। তাহলে এভারেজ স্যানিটেশন কোয়ালিটিটা আমাদের বেড়ে গেছে। কেন 2015-তে এটা বেড়ে গেল, তার একটা কারণ হইল 2003 সালে যে বেসলাইন সার্ভে করলো, সার্ভে করে দেখলো স্যানিটেশনের অবস্থা ভালো না। ঠিক আছে, স্যানিটেশনের অবস্থা ভালো না। তখন তারা কিছু ক্যাম্পেইন নিয়ে আসলো। ক্যাম্পেইনটা হলো এমন, এটা হলো ন্যাশনাল বেসলাইন ক্যাম্পেইন। ন্যাশনাল ক্যাম্পেইন যেটা, এই ন্যাশনাল ক্যাম্পেইন স্টার্টেড বাই গভর্নমেন্ট ইন অক্টোবর 2018। ক্যাম্পেইনের কি একটা অংশ স্যানিটেশন সপ্তাহ পালন করে, তাই না, বা স্যানিটেশন মাস পালন করা হয় অক্টোবর মাসে 2003 সাল থেকে। তারপর যত লোকাল গভর্নমেন্ট আছে, তারপরে ওয়াশ কমিটি আছে, রিলিজিয়াস লিডার আছে, লোকাল গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভস আছে, সব শ্রেণীর মানুষকে স্যানিটেশন সম্পর্কে জানাইলো। তারপর এমন কোন টেকনোলজি ডেভেলপ করতেছে যার কারণে অল্প খরচে মানুষ কি করে, স্যানিটেশন ফ্যাসিলিটি নিজেরাই ইমপ্রুভ করে ফেলে। তোমরা দেখো না, মিনা কার্টুনের মাধ্যমে কিন্তু মেসেজ ছিল পিট ল্যাট্রিন, তাই না? দীপু ওপেন ডিফেক্ট করতেছিল, তাই না? আলাদিনের 3টা উইশ, তাই না, মনে আছে তোমাদের? দীপু ওপেন ডিফেক্ট করতেছিল, তাকে কিসে নিয়ে আসলো, যেহেতু স্ল্যাব ছিল, তাহলে আমরা ওটাকে কি বলবো, ইমপ্রুভ না আনইমপ্রুভ?
ইমপ্রুভ স্যানিটেশন নিয়ে আসলো। তো এইভাবে ক্যাম্পেইন করলো, মানে জনগণের মাঝখানে, তারপরে জনপ্রতিনিধি, রিলিজিয়াস লিডার, তারপরে যে গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো আছে, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে, সবগুলো মিলায়ে লোকজনের মধ্যে অ্যাওয়ারনেস, অর্থ ব্যয় করলো। শেষে ফলাফলটা কি দেখতেছি আমাদের? ফলাফলটা হলো আমাদের টার্গেট ছিল 100%, কিন্তু 9-10-এ দেখো আমাদের রুরালের স্যানিটেশনের অবস্থা অ্যাচিভমেন্টটা এমন। 17-18-তে মোটামুটি বলতেছে 99% স্যানিটেশন অ্যাচিভমেন্ট করতে পারছে। এটার জন্য আমাদের অনেক পলিসি প্ল্যান ছিল, সেখানে এখানে দেওয়া আছে। তো দিন শেষে আমাদের কি বলতেছি, এখনো আমাদের কিছু টার্গেট আছে, আমরা কিন্তু 100% অ্যাটেইন এখনো করতে পারি। তো বলতেছে 19-20 সালের মধ্যে আমাদের 100% অ্যাটেইন করা উচিত। দেখো প্রথমে ইমপ্রুভ ল্যাট্রিন ছিল, শেয়ার্ড ল্যাট্রিন ছিল, তারপরের বছরগুলোতে ইমপ্রুভ ল্যাট্রিনের সংখ্যা বাড়াচ্ছে, শেয়ার্ডের সংখ্যা কমাচ্ছে। তারপর কি ধীরে ধীরে চাচ্ছে কি প্রতি বাড়িতে একটা করে ইমপ্রুভ স্যানিটেশন থাকবে। তাহলে ধীরে ধীরে আমাদের টার্গেট আছে সপ্তম পঞ্চবার্ষিকী যে প্ল্যানটা আছে গভর্নমেন্টের, সেই প্ল্যানে বলতেছে যে ভিশন 2021 এর মধ্যে 100% স্যানিটেশন ইন বোথ ইন রুরাল এন্ড আরবান এরিয়া। তো এখানে স্যানিটেশন বলতে তারা তাদের একটু চিন্তাটাকে ভাবছে টয়লেট বা ল্যাট্রিনকে ফোকাস করে, কিন্তু আসলে স্যানিটেশন এর সঙ্গে আবার কি হাইজেনিক একটা কথা আছে। সেই হাইজিনটা কি, হাইজেনিকটা কি, সেটা একটু ব্রড সেন্সে আমরা হয়তো বা সময় পেলে পড়বো। তো আজকে তোমাদের আমি যে জিনিসটা বোঝাতে চাইছিলাম, তোমাদের ইনসাইটটা বাড়ানোর জন্য, কারণ স্যানিটেশন জিনিসটা তোমার আমি মুখস্থ করাইতে পারবো না। স্যানিটেশনটা বুঝতে পারলে তোমাকে স্যানিটেশন ফোকাসড এরিয়া করতে হবে। এই ডাটাগুলো কেন কমতেছে বাড়তেছে সেগুলোরও অনেক ফ্যাক্টর থাকে, এখন তোমাদের হয়তো জানার দরকার নাই, বাট ইমপ্রুভ করতেছে। তো ইমপ্রুভ করার জন্য কি একটা ক্যাম্পেইন ইম্পর্টেন্ট ছিল, তাই না? এরপর তোমাদের যদি কোনো রিয়েল লাইফে কোনো প্রবলেম আসে, তোমরা যখন ইঞ্জিনিয়ার হিসেবে যাবা, তখন শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ওই মেথডোলজি, অ্যাপ্লিকেশন, টেকনোলজি নিয়েই কাজ করলে হবে না, সেই টেকনোলজি ডিসিপেট করতে হবে। কিভাবে ডিসিপেট করা যায়, এগুলো হলো তাদের কিছু উদাহরণ। বুঝতে পারছি? তো পরীক্ষাতে তোমাদের যদি এইরকম বলি যে কোন একটা এরিয়াতে স্যানিটেশন প্রবলেম এত পার্সেন্ট, এত সমস্যা, এই পার্সেন্ট এই সমস্যা, তাহলে তোমরা কি করতে পারো অ্যাজ এ ইঞ্জিনিয়ার, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, যেরকম স্যানিটারি ইঞ্জিনিয়ার বলা হইতে পারে এনভায়রনমেন্টের। তো তাহলে তোমার ইনসাইটটা কি, তোমার অ্যাপ্রোচটা কি হবে, তুমি কিভাবে চিন্তা করবা, তুমি কিভাবে তোমার গোলটা অ্যাচিভ করতে পারবা। ঠিক আছে? তো তোমাদের এই ম্যাটেরিয়ালটা তো ওপেন সোর্স, আমি বলে দিচ্ছি বাংলাদেশ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর পুরনো যে ওয়েবসাইটটা আছে, সেখান থেকে তুমি স্যানিটেশন পার্টটাকে তোমরা কি করতে পারবা, দিতে পারবো। এখানে আবার ওয়াটার সাপ্লাইয়েরও কিছু জিনিস আছে, ওয়াটার সাপ্লাই নিয়ে সমস্যা নেই। তো বুঝতে পারছি আমরা আজকে ক্লাসে আমাদের ফোকাস এরিয়া কি ছিল, গ্লোবাল স্যানিটেশন সিনারিও জানা, বাংলাদেশের স্যানিটেশন জানা, ডাটার মাধ্যমে কিভাবে বোঝা বাংলাদেশে কি অবস্থায় এখন আছে, আর বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ কালেকটিভলি অন্য অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ, ইউনেস্কো, যে ওয়াটার এইড, ইউএসএইড, বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের স্যানিটেশন কিভাবে ইমপ্রুভ করতেছে। তো স্যানিটেশন ইমপ্রুভটা আমাদের ল্যাট্রিন বেসড হচ্ছে। তো আমাদের এই সেমিস্টারের কোর্স হবে এই ল্যাট্রিন নিয়ে একটু ডিটেইল পড়া, এবং ল্যাট্রিন ছাড়া আর কোনো উপায়ে সলিড ওয়েস্ট ডিসপোজাল করা যায় সেটাও আমরা জানবো। কারো কোনো কোশ্চেন বা কোয়েরি আছে, বা এই লেকচার বা এই শোনার পর কারো কি মনের মধ্যে কোনো ধরনের কোশ্চেন বা প্রশ্ন জাগছে? না স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন কাইন্ডলি সবাই উইদিন 10 সেকেন্ড একটু আনমিউট করো। সবাই কাইন্ডলি আনমিউট করো। রিয়েট 69, রিয়েট 69, রিয়েট 69, রিয়েট 69, কথা বলো না। রিয়েট 69, Hello. 56, 56, No. রেগুলার 56, Yes, sir. আচ্ছা, রেগুলার 1, রেগুলার 1, Present, sir. 16, রেগুলার 16,
Yes, sir. Regular 17, Yes, Yes, sir. regular 20, Sir, regular 17. regular 20, regular 20, regular 26, regular 26, regular 32, regular 32, regular 56, 32 আছে স্যার 32 আছো, জি স্যার 32 আছে 21 আছো, রিয়া 21, রিয়া 21, রিয়া 21। Yes, sir. Yes, sir. ওকে ঠিক আছে, আমাদের মনে হয় আজকে 69 ক্লাস করে নাই আর রেগুলার 20 আমি ক্লাস করে রেগুলার নাই। 54 স্যার। আচ্ছা ঠিক আছে। Sir, 16 কে দিয়েছিলেন। স্যার রেগুলার 32 দেন নাই স্যার, 33 দেন নাই স্যার। আচ্ছা আমি সবাইকে দিছি। রেগুলার সমস্যা নেই। 24 আচ্ছা ঠিক আছে স্যার সমস্যা নেই। রেগুলার 59 আচ্ছা পাইছি বাবা স্যার পাইছি 33 পাইছি। আরে স্যার বাইসা বাইসা করতেছে, সবাই দিছে। যারা মাইক আনমিউট করেনি তাদের ডাকছেন। আচ্ছা আচ্ছা ভালো থাকো, ইনশাআল্লাহ আগামী দিন ক্লাস হবে, তখন আমরা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার